আজকে হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও। অনেক অনেক দিন ধরে আমরা বলে যাচ্ছি সমানে যে আমরা প্রেগন্যান্সি জার্নি শেয়ার করব। আমার থেকেও বেশি শ্রেষ্ঠার অনেকে কমেন্ট তোমরা করেছো যে তোমরা প্লিজ একটু শেয়ার করো যে তোমাদের ইউএসএতে প্রেগন্যান্সি জার্নি, বার্থ জার্নি কীরকম ছিল, কোন হসপিটাল গেছিলে, কোন ডাক্তার দেখিয়েছো, কী অসুবিধে হয়েছে। আজকে আমি ম্যাডামকে একটুখানি অফিসের মাঝখানে লাঞ্চ টাইমে ফাঁকা টাইম পেয়েছি, আর আমাদের প্রিন্সেস সেও এখন একটু ঘুমোচ্ছে, এখন দুপুরবেলা চান টান করে খেয়ে ঘুমাচ্ছে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও, বেশি দেরি করবো না। শেষটা আমি মাইক্রোফোনটা তোর হাতে দিয়ে দিচ্ছি, তুই একদম শুরুর থেকে শুরু কর, যে যখন থেকে প্রেগনেন্সির ব্যাপারে জানতে পেরেছিলি, আমি এখানে ছিলাম না, ইয়োর ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল সব রকম যা যা ইউ হ্যাভ গন থ্রু, লেটস শেয়ার। চলো। ওকে। তো আমি আমার যখন প্রেগনেন্সি কনফার্ম হয়েছিল, তারপরে এমনি বাড়িতে কনফার্ম করার পরেও তো ব্লাড ওয়ার্ক করে ফাইনাল কনফার্মেশন যখন আমার কাছে এসেছিলো, বাই দ্যাট টাইম ও জার্মানি চলে গেছিলো। সো আমি ওকে ওটা ফোনে টেক্সট মেসেজে, মানে ভিডিও কল, আমাকে অ্যাকচুয়ালি ডাক্তারের অফিস থেকে টেক্সট মেসেজ করেছিল, তো সেই টেক্সট মেসেজটা আমি ওকে ফরওয়ার্ড করে ভিডিও কল করেছিলাম। ওইটা একটা হিলারিয়াস রিয়াকশন ওর। ও শুয়ে পড়েছিল আর বলছিল তাড়াতাড়ি বল কী বলার আছে এসে। দিয়ে যেই আমি বললাম তোকে মেসেজ করেছি পর, দিয়ে যখন মেসেজটা পড়েছে, শুয়ে পড়েছিল, উঠে বসে বলছে সত্যি সত্যি, এরকম, মানে হি ওয়াজ সো হ্যাপি। না, তার কারণ হচ্ছে যে ও মেসেজটা যখন পেয়েছিল, জার্মানি আর ইউএসএর তো টাইম ডিফারেন্স আছে, আমার তখন ওখানে রাত হয়ে গেছে, মানে পরের দিন অফিস, আমি শুয়ে পড়েছি। এবার ও মেসেজটা পাঠিয়েছে, মেসেজটা দেখে আমার এত আনন্দ হয়েছে, মানে আমি আমি মানে রীতিমতো লাফিয়ে উঠেছি যে সত্যি বলছি, সেটা মানে ইট ওয়াজ আ ডিফারেন্ট ফিলিং। তো এনিওয়ে সেই হচ্ছে জার্নি শুরু। তখন আমার বাবা মা বোন ছিল, আগের বার যখন ওরা এসেছিলো সেই সময় ওরা ছিল। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমার শরীর খুব খারাপ হতো। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে কীরকম, মানে শরীর কেরম থাকতো, হাউ উড ইউ ম্যানেজ অ্যান্ড অল। সো আমার খুব শরীর খারাপ হতো, আমি কিছু খেতে পারতাম না, সবেতেই গন্ধ লাগতো প্রচণ্ড, মানে সে বমি টমি হয়, অনেকেরই হয়তো হয়, ইটস ভেরি কমন, বাট আমার জন্য ইট ওয়াজ ফার্স্ট টাইম, রাইট? সো তখন আমার মনে আছে মা শুধু ডাল আলু সেদ্ধ বানিয়ে দিলেই আমি খেতে পারতাম। তো সবার মেন কনসার্ন ওইটাই ছিল যে ওরা চলে গেলে আমি কিভাবে ম্যানেজ করব একা একা। তার কারণ ওদের যাওয়ার ডেট আর একটু পরে ছিল, ওরা আবার তাড়াতাড়ি চলে গেল যাতে ওই মাঝখানে 6 মাস করে ওরা আবার ফিরে আসতে পারে যখন আর কি বেবির জন্ম হবে। তো যাই হোক, ওরা আবার ওদের ডেটস এগিয়ে চলে গেল। তো ওইটার পরে হচ্ছে কোর্স অফ 15 ডেজের জন্যে স্যান হোজেতে এসছিল ওর অফিসের কাজে। স্যান হোজেতে হচ্ছে আমার অফিসের হেডকোয়ার্টার্স, ইউএসএতে, ক্যালিফোর্নিয়াতে, টেক্সাসে নয়। তো আমি স্যান হোজেতে এসেছিলাম 15 দিনের জন্য অফিসের কাজে। আর শেষটা তখন ওই, মানে কি বলো তো, ওই মানে আলাদা তো থাকি, 6 বছর ধরে আলাদা থাকি, কিন্তু ওই ফেজটাতে মানে ও খুব খুব ওর মানে ইমোশনাল স্ট্রেস গেছে, বিকজ বাবা মা চলে গেল এখান থেকে। তারপরে হচ্ছে আমি, ওর বাবা মা চলে যাওয়ার আগেই আমি জার্মানি চলে গেছি। এবার ওই টাইমটা পুরো একা, তো ওই 15 দিন যে আমি এসছি, আমার মনে আছে ও কি খুশি হয়েছিল যে অ্যাটলিস্ট 15 দিন তো আমরা একসাথে থাকতে। হ্যাঁ, মানে মা বাবা চলে যাওয়ার পরে আই ওয়াজ লিটারালি লুকিং ফরওয়ার্ড টু যে ও কবে আসবে। আর আমি অফিসে বলে রেখেছিলাম যে আমি 15 ডেজ ইদার আমি ছুটি নেব বা ওয়ার্ক ফ্রম হোম করবো বা কিছু করে, যাই হোক, তো ওইটা ম্যানেজ হয়েছিল। আমি ওইখানে গিয়ে ওর সাথে ছিলাম স্যান হোজেতে, এবং একটা উইকেন্ডে আমরা লেকটাও বেড়াতেও গেছিলাম, বিকজ সবাই এইসব বেবি মুন এই সেই ঘুরতে যায় একসাথে, মানে যারা প্রত্যেকেই, যারাও দেখবে বিদেশেও থাকে এবং মানে বলে যে একা একা পুরো প্রেগনেন্সি জার্নিটা অতিক্রম করেছে, তাদের ক্ষেত্রেও অ্যাটলিস্ট হাজব্যান্ড থাকে। তো আমার ক্ষেত্রে তো সেটাও নেই। তো তাই জন্যে আমরা ওই উইকেন্ডেই আমরা মানে উইকেন্ডে সকালবেলা ডিসাইড করছি যে আমাদের তো বেবি মুন হবে না, তাহলে আমরা লেকটা বেড়াতে, মানে সান হোজে থেকে কাছে কি যেটা ড্রাইভ করে যাওয়া যাবে অ্যান্ড অল। তো ওই সময় আমরা গেছিলাম, ওখানে স্নোফল হয়েছিল, খুব সুন্দর ভেরি ঘুরেছি আমরা, বিউটিফুল। শুধু দুজনে হ্যাঁ গাড়ি চালিয়ে সুন্দর ঘুরেছিলাম একটা উইকেন্ড, জাস্ট একটা উইকেন্ড, কারণ হ্যাঁ, বললাম আমি অফিসের কাজে এসেছি। বাট ওই দুটো দিনও আমাদের জন্য খুব স্পেশাল ছিল, স্পেশাল বিকজ ছিল। আমরা এটা জানতাম যে ওই 15 দিন পরে আবার আমি চলে যাব,
আবার শেষটা একা হয়ে যাবে, এবং তখন শেষটা অলরেডি মানে বেবি বাম্প এসে গেছে কিছুটা, মানে হ্যাঁ। হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছে। আর তোমরা তো জানো এখানে ও একা থাকে, ও সব কিছু করে, মানে বাজার দোকান করা থেকে রান্না করা থেকে সব ওকেই করতে হচ্ছিল। তো আমি জানতাম যে এই যে আমি চলে যাব, আবার নেক্সট কবে আসবো আমি জানি না। তো ওকে এবার শুরু হলো, মানে ওর একা থাকা শুরু হলো, বাবা মারা নেই, আমিও নেই। তো এইসব করতে করতে সেকেন্ড ট্রাইমেস্টার ঢুকলো। এবার সেকেন্ড ট্রাইমেস্টারে আমার শরীর আর খারাপ হতো না, ওয়ান ফাইন মর্নিং শরীর সব ঠিক হয়ে গেল। কিন্তু আমি ডাক্তার দেখাতে যেতাম অনেক দূরে। তো আমার বাড়ি থেকে আমার ডাক্তারের অফিস হচ্ছে, ইটস ফ্রিওয়ে দিয়ে গেলে ইটস 45 মিনিট ড্রাইভ, মানে অন আ গুড ডে অল্প ট্রাফিক যদি থাকে তাহলে ইটস 45 মিনিট ড্রাইভ। তো আমার মনে আছে রেগুলারই যেতে হতো। এখানে অনেক বেশি ফ্রিকোয়েন্ট টেস্টিংস হয়, হয়তো ইন্ডিয়াতেও হয় এখন, আই ডোন্ট নো। তো ওই রেগুলার ইউএসজি করা বা ডাক্তার দেখানো বা ব্লাড ওয়ার্ক করা সবের জন্যেই প্রায় যেতে হতো। তো ওই 1 ঘন্টা করে ড্রাইভ করে যেতাম। ওই টাইমটা কৌস্তবের খুব চিন্তা হতো, তার কারণ হচ্ছে আমি ইউজুয়ালি ডাক্তার যখন দেখাতে যেতাম ওর তখন সন্ধে বা রাত্রির হয়ে গেছে, মানে ও এবার শুয়ে পড়বে। তো ও তখন বলতো যে তাড়াতাড়ি করে ফিরে আয়, সাবধানে ফিরে আয়, এতটা যাবি একা ড্রাইভ করে। মেনলি ড্রাইভ করাটা প্রবলেম নয়, তোমরা যারা ড্রাইভ করতে পারো তারা জানো ড্রাইভ করাটা ইজ নট দ্য প্রবলেম। প্রবলেম হচ্ছে এখানে প্রচণ্ড হাই স্পিডে গাড়ি চলে ফ্রিওয়ে দিয়ে, আর নিচের রাস্তা দিয়ে গেলে প্রচণ্ড জার্কিং হবে, মানে অনেক জায়গায় ভাঙা টাঙা এসব আছে। তো নিচের আর অনেক টাইমও বেশি লাগবে। তো অবভিয়াসলি অফিসের পরে আমি যেতাম বা অফিসের মাঝখানে আমি যেতাম, আমার কাছে অতটা টাইম থাকতো না যে এমনি রাস্তা দিয়ে যাবো। তো আই হ্যাড টু টেক ফ্রিওয়ে। তো ওই হাই স্পিডে গাড়ি চলাটাই মেন কনসার্ন ছিল কৌস্তবের। যাই হোক, তো আমার মনে আছে আমি আমার ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে হাউ লং ক্যান আই ড্রাইভ, অ্যান্ড ও বলেছিল যে অ্যাজ লং এজ ইউ ফিট ইন দ্য কার। তো তুমি গাড়িতে তুমি স্টিয়ারিং হুইলের সামনে ফিট করবে যতদিন, তুমি ততদিন গাড়ি চালাবে। তো কৌস্তব যেদিন এসেছে সেই দিন, মানে ফাইনালি যখন আমার 9th মান্থ হয়েছে, ও যখন এসছে তখন গিয়ে আমি ড্রাইভ করা বন্ধ করেছি। তার আগে অবধি আমি রেগুলার ড্রাইভ করতাম। আর শুধু বাজার দোকান করা না, তার মধ্যে আমার মনে আছে আমার গাড়ি সার্ভিসিং করানোর ছিল। মানে সেই মানে মানে ফ্রম আলপিন টু এলিফ্যান্ট সব কিছুই তো তোমাকে নিজেকে করতে হবে। তো ওই সবই করতে হতো। তো সেকেন্ড ট্রাইমেস্টার ওয়াজ আ ব্রিজ। শরীরটা ভালো থাকতো। যেটা মেন আমার প্রবলেম হতো, আমার প্রচণ্ড পা ফুলতো, মানে পা ফুলে সেই এরকম সেই গোদার মতো ফুলে যেত, বিশাল ফুলতো। ওর এই পা ফোলাটা একদম হচ্ছে মানে ডেলিভারির দিন অবধি ছিল। আমার মনে আছে যখন হসপিটালে ওকে নিয়ে যাচ্ছি সেদিনও গিয়ে যখন রেজিস্টার করেছি, ওইটা আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো বার্থ ভ্লগে, যে সেদিনও ওর পাটা এরম ফুলে রয়েছে। আর ওর ভীষণ পা ফুলতো, পা খুব যন্ত্রণা হতো। ডাক্তার বলেছিল যে পা এরকম তুলে বালিশের ওপর রাখতে। হ্যাঁ, আমার তো দিস ওয়াজ ওয়ান অফ দ্য প্রবলেমস যেটা ওর প্রেগনেন্সির সময় হয়েছে। পা ফুলতো শুধু না, আমার হাতও ফুলতো। আর হাত ফুলতো, আর মানে এই রিস্টের এই জয়েন্টসগুলোতে প্রচণ্ড ব্যথা হতো। আমাকে তো বলেও ছিল যে এটা যদি অনেক বাড়তে থাকে তাহলে ওই কার্পেল টানেল সিনড্রোম ওটা হয়ে যাবে। তো আমার একটা ফানি জিনিস মনে আছে, আমার যে নার্স প্র্যাকটিশনার ছিল সে আমায় বলেছিল যে তুমি যখন ফ্রি টাইম থাকবে তখন হাতটা এরকম উঁচু করে রাখবে। আই নো ইটস নট কমফোর্টেবল, বাট এটা করতে পারো। ওটা পসিবল নাকি, ওটা হয়নি। যাই হোক, আমার হাতের ব্যথাটা রয়েই গেছে, এখনও আছে। পা ফোলাটা কমে গেছিলো। তো আমি কম্প্রেশন সক্স পরতাম। তো তোমাদের যাদের এমনিও পা ফোলে তোমরা ট্রাই করে দেখতে পারো কম্প্রেশন সক্স, ইটস রিয়েলি গুড। আমি আমার মাকেও সাজেস্ট করি, আমার মায়ের খুব পা ফোলে। তো ওই ফ্লুইড রিটেনশনটা হয় না, ইটস ভেরি গুড। অবভিয়াসলি ডাক্তারকে কনসাল্ট করে। এনিওয়ে, আমার পা ফোলার জন্য এইটা গেল। আর যেটা আমার মেন সমস্যা হতো, একটা ভীষণ মানে অ্যাংজাইটি হতো আর ইমোশনাল খুব টার্ময়েল হতো। কখন বলছি, যখন হচ্ছে এই আমাদের ইউএসের, আমি সেন্ট্রাল টাইম জোনে থাকি, তো এখানের যে সন্ধেবেলাটা ওই সময়টা হতো, তার কারণ ওইটা কৌস্তবের একদম মাঝরাত। তো ওকে পরে শুয়ে পড়তেই হতো বিকজ নেক্সট ডে অফিস আছে। আর ইন্ডিয়াতে তখনও সকাল হয়নি, সো বাড়ির লোক কেউ ওঠেনি যে আমি একটু ফোন করে কথা বলবো। তো আমি কী করতাম, হাঁটতে যেতাম। তো আমাদের এই কমপ্লেক্সের ভেতরে অনেকে হাঁটে, ওই তাদের সাথে একটু হাঁটতাম, একটু গল্প করতাম। অনেস্টলি খুব বেশি অন্যদের সাথে হাঁটতেও পারতাম না, তার কারণ হচ্ছে যারা হাঁটতে এসছে তারা তো স্পিডে হাঁটে, আর আমি তো অত স্পিডে তখন হাঁটতে পারতাম না। তো যাই হোক, ওই সময় একটু আমি ওই জন্য অফিস যাওয়া প্রেফার করতাম। অফিসে গেলে লোকজনের সাথে একটু দেখা টাকা হতো, তারপর সন্ধ্যেবেলা একটু হাঁটতাম, এসে একটু রান্না টান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। তো
এমনি আমার সেকেন্ড ট্রাইমেস্টারে খুব একটা বেশি চ্যালেঞ্জেস ছিল না, কি পা কি ফোলা। মানে কোনো খাওয়া দাওয়ার যা যা অসুবিধা হয়েছিল কিসে খাওয়া দাওয়ার বলতিস এমনি আমাকে যে কোনো, আমার গন্ধ লাগতো এইসব বলতিস এমনি না? আমি মাছ খুব একটা খেতে পছন্দ করি না, স্পেসিফিক কিছু মাছ বাদ দিয়ে, বাট যাই হোক, তো মাছে আরও বেশি গন্ধ লাগতো, চিকেনে একটু গন্ধ লাগতো, বাট ওইগুলো একটু ভালো করে মশলা টশলা দিয়ে বানালে আমি খেয়ে নিতে পারতাম। যেটা মেন প্রবলেম হলো আমার ওই সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে বা থার্ড ট্রাইমেস্টারের শুরুতে, ওই সময় একটা টাইমে জেস্টেশনাল ডায়াবেটিস টেস্ট হয়। তো তোমাদের অন্য একটা ভিডিওতে আমি বলেছি যে আমার জেস্টেশনাল ডায়াবেটিস ছিল, তো ওইটা হওয়ার পর থেকে খাওয়ার এত রেস্ট্রিকশনস, এত অনেক কিছু রেস্ট্রিকশনস, বারণ করে মানে দিয়েছিল। ইভেন ফুলকপি পর্যন্ত বারণ, মানে এনিথিং দ্যাট হ্যাজ কার্ব বারণ। তারপরে হচ্ছে অত পা ফোলা, তার মধ্যে হচ্ছে প্রত্যেক মিলের পর আমাকে 15 মিনিট হাঁটতে হতো, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর লাগানো ছিল। তো একটু বেড়ে গেলেই ওই, মানে এখানে ডাক্তারদের একটা খুব ভালো জিনিস আছে, ওরা প্রয়োজন না পড়লে ওষুধ দেয় না। তো ও খুব প্রয়োজন না পড়লে ওরা ফার্স্টে অন্য অন্য সব জিনিস দিয়ে কন্ট্রোল করাতো, তো ওটা ডায়েট দিয়ে কন্ট্রোল করতো আর হাঁটা দিয়ে। তো ওই জেস্টেশনাল ডায়াবেটিস ওয়াজ অ্যানাদার প্রবলেম। বাকি ইমোশনাল অ্যাংজাইটি, পা ফোলা, জেস্টেশনাল ডায়াবেটিস এছাড়া আমার সেরকম সেরকম কিছু কিছু হয়নি। হয়নি। আম, আমি আমি একটু, মানে যেহেতু আমি জানতাম আমি একাই থাকবো, তো আমি মেন্টালি নিজেকে অনেকটা প্রিপেয়ার করেছিলাম যে হ্যাঁ আমি একা আছি, একা থাকতে হচ্ছে। আর সবসময় বাড়িতে বানিয়ে খাবার খেতে পারতাম না, কোনো কোনো দিন ধরো খুব শরীর খারাপ, পা অনেক ফুলে রয়েছে, মানে দাঁড়াতে আর পারছি না। সবচেয়ে বড় কথা হচ্ছে অফিস করে আসতো। হ্যাঁ, তো ও তখন যেটাও বললো যে অফিস যেত মানে জাস্ট লোনলিনেসটা কাটানোর জন্য অনেক সময়। তো অফিস করে এসে সারাদিন কাজ করে এসে ও পারতো না, আমাকে ফোনে বলতো যে আজকে আমি পারছি না, আজকে আমি বাইরে থেকে একটু কিছু খেয়ে নিই। তবে বাইরে থেকে খাওয়া মানে তোমরা এরম ভেবো না যে আনহেলদি খাওয়া। ও কিন্তু অনেক সময় এরকম স্যালাডস কিনে হ্যাঁ, ওই খেয়েছে। এক ওই কাওয়া একটা ভ্লগে দেখিয়েছিলাম, তো ওই খাবার বা অন্য, মানে এই অনেক ধরনের মানে একটু যেগুলো চেষ্টা করতাম হেলদিয়ার খেতে। আর মনে মনে ভাবতাম যে আমাদের মারা যখন, মানে আমরা হয়েছি তার আগে ওই সময়টা, মাদের তো অত বিলাসিতা ছিল না, ওরা যা পেতো তাই খেত, আর সবসময় অত ভালো কেয়ারও পেতো না শ্বশুর অনেক বাড়িতে। সময় নিউট্রিশনও পায়নি হ্যাঁ, ঠিকঠাক। অত মানে এখন এখন আমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলে আমরা যতটা সব কিছু নিজের খেয়াল রাখতে পারি, আমি জানি না আমাদের মাদের সময় তখন শ্বশুরবাড়িতে অত ভালো করে খেয়াল রাখতো কি না। তো আমি এইটুকুন তো জানি যে অনেক মহিলারাই, আমাদের মা জেঠিমাদের টাইমে অনেক, মানে নিউট্রিশনের অভাবেও সুস্থ বেবি জন্ম দিয়েছিল। আমি মনে মনে এটাই ভাবতাম, আর ঠাকুরকে বলতাম যে ঠাকুর আজকে আমি খেতে পারলাম না, এটাই খেলাম, তুমি আমার বেবিটাকে ভালো রেখো। তো এই গেল ওর সেকেন্ড ট্রাইমেস্টার। এবার মানে মুভিং অন থার্ড ট্রাইমেস্টারে আমি ওকে ফোনে বলতাম যে তুই এখন বাইরে খাচ্ছিস, এগুলো যা করছিস কর, আমি একবার যদি চলে আসি তারপর নো ওয়ারিজ, আমি তোমাকে করে রান্না বান্না করে খাওয়াবো, আমি সব করে দেবো। এবং থার্ড ট্রাইমেস্টারের শুরুর দিকে আমি আসিনি, একটু পরের দিকে এসেছিলাম। তার কারণ হচ্ছে আমারও এরমভাবে প্ল্যান করেছিলাম যাতে আমার যে লিভস আছে, আমার যে পেরেন্টাল লিভ, কারণ পেরেন্টাল লিভ তো বাচ্চা মানে না জন্মালে শুরু হবে না। তো আমাকে এমনভাবে আমার লিভসগুলো নিতে হবে যাতে বাচ্চা জন্মানোর জাস্ট আগে অবধি গিয়ে আমার লিভটা মানে ম্যানেজ হয়ে যায়। তো একটু ডিলে করে এসছিলাম। শুরুতে আমার আসার কথা ছিল হচ্ছে মে মাসে, তো আমি মে মাসে আসতে পারিনি। ও খুব দুঃখ পেয়েছিল, বলেছিল যে তুই বললি যে মেতে আসবি, এখন আমি মনে মনে রেডি হয়ে গেলাম। আমার জন্মদিনও ছিল এই সময়। জন্মদিনও ছিল ওর। তো সেটা হলো না। তো আমি ওকে বললাম যে একটু আর স্ট্রেচ করে নে। তবে ও আমাকে বলতো লাস্টের দিকে যে আমি আর পারছি না, এবার তুই চলে আয়, এবার চলে আয়। তো এরকম করতে করতে ফাইনালি জুন মাসে 13 জুন আমি এখানে ঢুকেছি, ইউএসএতে চলে এসেছি। বাট ওই পার্টটা আমি শেয়ার করছি, ওই 13 জুন থেকে আর 22 জুলাই বেবি জন্মানোর মাঝখানে কী কী করেছি সেটা বলছি। তার আগে আমি জাস্ট একটা কোয়েশ্চেন তোকে যেটা জানতে চাই, সেটা হচ্ছে আমি কমেন্টে দেখলাম একজন জিজ্ঞেস করেছে যে তুমি হসপিটাল সিলেকশন, তারপরে ডাক্তার সিলেকশন এগুলো কিভাবে করলে। তার কারণ অনেকে হিউস্টনেই আছে যারা এই কোয়েশ্চেনটা করেছে, ওটা একটু বলে দিন। আচ্ছা, তো আমার এখানে ওই অ্যানুয়াল ওয়েলনেস, ইউএসএতে তো হয় অ্যানুয়াল ওয়েলনেস, একটা রেগুলার চেক আপ করানো, সেরকম একটা অ্যানুয়াল উইমেন ওয়েলনেস হয়। তো আমার যে গাইনোকোলজিস্ট, যে ওবিজিওয়াইএন, তাকে আমি ওই উইমেন ওয়েলনেসের জন্যে দেখাতাম, তো সেই হিসেবে তাকে আমি চিরকাল দেখিয়ে এসেছি। তো ওই দুজন ডাক্তার ছিল, তো তাদের মানে একজনকে অন্যজন রেফার করেছে, আর প্রথমজনকে ওই আমার এক বন্ধু ছিল নারুমি, ওদের রেফারেলে আর কি আমি এই ডাক্তারকে দেখানো প্রথম স্টার্ট করি। আর তো ওটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে হলেও ওদের রিভিউজ খুব ভালো ছিল। আর
ওই ডাক্তার মানে আমার যে ডেলিভারিটা হয়েছে যে হসপিটালে ওই হসপিটালেই ওই ডাক্তাররা ডেলিভারি করায়, মানে ওরা ওই ডাক্তারের আন্ডারে করলে ওই হসপিটালেই হবে। এখানে প্রত্যেকটা ডাক্তার একটা হসপিটালের সাথে মানে যোগাযোগ, আমাদের ওখানের মতন নয় যে একটা ডাক্তার 50টা হসপিটালের সাথে মানে কানেক্টেড আছে, যে মানে ভিজিটিং কনসাল্টিং সার্জন বা হোয়াট এভার। তো এখানে ডাক্তাররা লিমিটেড হসপিটালের সাথে কানেক্টেড থাকে। তো সেই ওই ডাক্তারের ওই উইমেন্স হসপিটাল অফ টেক্সাস, ইট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস ইন টেক্সাস। মানে আমার বাড়ির পাশেও একটা হসপিটাল আছে, সো মানে দুটো ডিফারেন্স আমরা দেখেছি। মানে ইট ইজ মানে ওয়ার্ল্ড ক্লাস তোমার ওদের মানে এভরিথিং। তো ইটস রিয়েলি ওয়ান অফ দ্য বেস্ট হসপিটালস। তো ওইখানে আমার ডেলিভারি হয়েছে। তো আমাকে অ্যাকচুয়ালি হসপিটাল চুজ করতে হয়নি, ও ডাক্তার ওইখানেই করতো। আর ওই হসপিটালটা যেহেতু খুব ভালো হসপিটাল, আই ডোন্ট হ্যাভ টু থিঙ্ক টুয়াইস। তো এই গেল। আই হোপ যে তোমরা যারা কোয়েশ্চেন করেছো তারা আনসারটা পেয়েছো। যদি না পেয়ে থাকো কমেন্ট করো, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। এবার বলি থার্ড ট্রাইমেস্টারে যে সময়টা আমি চলে এসেছিলাম সেই সময়টার কথা। তো আমি তো খুব এক্সাইটেড, অবভিয়াসলি জার্মানি থেকে আসছি, আমার বেবি হবে, মমির সাথেও দেখা হবে, খুব এক্সাইটেড। চলে আসছি 13 জুন, যেটা বললাম 13 জুন এখানে এসেছি। আসার পর থেকে আমরা যেগুলো করেছি, আমরা হচ্ছে একসাথে যে সময়টা প্রেগনেন্সির সময়টা কাটাতে পারিনি, আমাদের প্রাইমারি টার্গেট ছিল যে আমরা একসাথে কিছু কিছু জিনিস করব, সেটাই করেছি। বেবির জন্য শপিং করা, শেষটাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাওয়া। শেষটা তখন মানে বেবি বাম্প ফুল, একদম ফুল সাইজ অলমোস্ট হয়ে গেছে, গাড়িতে উঠতে পারতো না, তাকে ধরে ধরে নামানো, মানে গাড়ি থেকে একটু হেল্প করা, এইসব মানে বেসিক্যালি ফানি ব্যাপার আছে। আমি ও 13 জুন এসে আমি 12 জুন মানে 13 জুন ওকে পিক আপও করতে গেছি। ওই বলে না ঘোড়া দেখলে খোড়া, আমি ভাবলাম যে ঠিক আছে আমি এতদিন তো সব একা একাই করলাম, ও যেহেতু এসে ওকে আমি বলতাম আয় এদিকে আয়, এসে ধর এসে ধর, আমি নামবো। যাই হোক, বিকজ এগুলো সবাই করে, and I was like I missed out on that. ট্রু, ইউ মিসড আউট অন আ লট অফ থিংস। বাট যাই হোক, তো এইসব হতে হতে তারপরে আমাদের ডক্টর বলল যে ওর যেহেতু ডায়াবেটিস ছিল, ডক্টর বলল যে হয়তো তোমার যে অ্যাকচুয়াল ডেট সেটা থেকে হয়তো একটু এগিয়ে আসবে টাইম, মানে ডেলিভারি হয়তো 1-2 উইকস এগিয়ে আসবে, তোমাদের সেটা জানাবো। তো ওই জুন মাসেই বোধহয় লাস্টের দিকে না জুলাইয়ের স্টার্টিংয়ে বললো যে না জুলাইয়ের এন্ডের দিকেই আমরা মানে আমাদের মনে হচ্ছে যে হয়ে যাবে। ওই তখন হচ্ছে এভরি উইক না, এভরি উইকে 2 টাইমস মনে হয় ইউএসজি হতো একদম লাস্টে, যাতে ওরা কনস্ট্যান্টলি দেখতে পারে। হ্যাঁ, ওরকমই ওই একটা লাস্টের দিকে একটা সেকেন্ড লাস্ট বা থার্ড লাস্ট ইউএসজিতে বললো মানে ইন নেক্সট 2-3 ইউএসজিস আমরা কনফার্ম বলতে পারবো, বাট ধরে রাখো জুলাইয়ের এন্ডের দিকে। তো আমরা মোটামুটি রেডি ছিলাম। আমাদেরকে বললো যে তোমরা এই থার্ড উইকে চাও না ফোর্থ উইকে চাও জুলাইয়ে, তো আমরা থার্ড উইক বললাম। তো এইসব করতে করতে মাঝখানে আমাদের কোনো হচ্ছে ফটোশ্যুটও হয়নি। ম্যাটারনিটি যে শ্যুট অনেকে করে, ওটাও আমাদের শখ ছিল, কিন্তু আমরা করে উঠতে পারিনি, কারণ আমি এত লেটে এসেছি আর তখন এত কিছু করতে হবে, মানে ওই বেবির জন্য স্ট্রোলার কেনা থেকে শুরু করে, মানে ওটাও একদিন হসপিটাল ট্যুর ছিল। বাট ওই আর কি, মানে আমরা টাইম পাইনি। ওই জন্য আমি শেষটা আমাকে বলেছিল যে একটু করি। তো আমরা ও হসপিটাল যেদিন ভর্তি হয়েছে তার জাস্ট আগের দিন আমরা ড্রাইভ করে গেছিলাম গ্যালওয়েস্টনের ব্লগ তোমরা, আমাদের এখানকার দীঘা। গ্যালওয়েস্টনের ব্লগ তোমরা মানে ওই ম্যাটারনিটি শ্যুট না, এমনি গ্যালওয়েস্টন ঘোরার একটা ব্লগ আমাদের চ্যানেলে আছে, দেখতে পারো। তো ওটা বেসিক্যালি সি বিচ আছে সুন্দর। তো ওইখানে আমরা আগের দিন গিয়ে ভোরবেলা গিয়ে শেষটার কিছু ছবি তুলে দিয়েছিলাম, একটু ভিডিও করেছিলাম, ড্রোনে যে বেবি ওয়েলকাম এরম টাইপের এসব করেছিলাম। তো এগুলো হচ্ছে বেবি বর্ন হওয়ার জাস্ট আগের দিন এইসব কাণ্ড কারখানা হয়েছে। ব্যাস তারপর নেক্সট দিন চলে গেলাম। সন্ধেবেলা ওকে টাইম দিয়েছিল, তো সেগুলো অন্য আরেকটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো, শেয়ার করবো যে আমি না, মেনলি শেষটা শেয়ার করবে যে ওর বার্থিংয়ের সময় যা যা এক্সপিরিয়েন্স। আর আমি ওখানে ছিলাম সুইটে ওর সাথে, সেটাও শেষটা বলবে আমি নাকি কী সব বলেছি যে এখানে শোয়া যাবে না, এনাফ জায়গা নেই। তো
তো হ্যাঁ, মানে সেগুলো পরের ভিডিওর জন্য থাক, মানে হিলারিয়াস একটু সাসপেন্স থাক, তবে Suspense এর তাহলে কিছু নেই। তাহলে নেক্সট ভিডিওটা তোমরা একটু মানে ইন্টারেস্টিং তোমাদের মনে হবে যে এটা তো একটা ফানি জোক আছে, আমি ওকে বলি যে ও সবসময় বলে এটা আমরা নেক্সট ভিডিওতে বলবো, দিয়ে আমাদের আর রেকর্ড করা হয় না বিকজ অফিসের Because of কাজ too many things, হ্যাঁ, হ্যাঁ। বিকজ অফ এন নাম্বার অফ রিজনস আমাদের রেকর্ড করা হয় না, অ্যান্ড দেন ও একটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্লগ দেয়, দিয়ে আমাকে বলি যে সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমরা এটা দেখবো, তোমরা এটা দাও, দিয়ে তুই আর সেটা দিস না। তো ট্রু ট্রু, বাট আমি মনে করে করে রাখার চেষ্টা করি যে কি বলেছিলাম সেটা পরে গিয়ে কোনো এক সময় হলেও দিই। তো যাই হোক, আজকের ভিডিওটা এটা নিয়েই ছিল, তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো, আর নেক্সট ভিডিওতে আমরা ওই বার্থিংয়ের ওটা শেয়ার করবো। টাটা। টাটা।